মন রে তোর বুদ্ধি একবার ভাবুন তো, একজন সাধারণ মোহরি, সারাদিন হিসাবের খাতা লেখাই যার কাজ, কিন্তু সেই হিসাবের খাতায় সংখ্যার বদলে তিনি লিখে ফেললেন মায়ের গান। চাকরি হারানোর ভয় তো ছিলই, কিন্তু আশ্চর্য এক ঘটনা ঘটল। জমিদার বাবু রাগ করলেন না, বরং চোখে জল নিয়ে বললেন, তুমি চাকরি করার জন্য জন্মাওনি রামপ্রসাদ, তুমি গান লেখো। হ্যাঁ, এই মানুষটি বাংলা শ্যামা সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ সাধক কবি কবিরঞ্জন শ্রী রামপ্রসাদ সেন। আজকে আমরা জানব তাঁর জীবন, তাঁর সাধনা, তাঁর অলৌকিক কাহিনী এবং বাংলা সাহিত্যে তাঁর অমর অবদান। অষ্টাদশ শতকের বাংলায় উত্তর ২৪ পরগনার কুমারহট্ট বা বর্তমানে হালি শহরে জন্মগ্রহণ করেন রামপ্রসাদ সেন। তাঁর জন্মসাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও অধিকাংশ গবেষক মনে করেন ১৭২০ থেকে ১৭২৩ সালের মধ্যবর্তী সময়ে তিনি জন্মগ্রহণ করেন। পিতা রাম সেন ছিলেন আয়ুর্বেদ চিকিৎসক, সংস্কৃতজ্ঞ এবং কবিত্ব প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তি। ছোটবেলা থেকেই রামপ্রসাদের মন ছিল পড়াশোনা ও কাব্যের প্রতি। পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি সংস্কৃত, বাংলা, পার্সি এবং হিন্দি ভাষায় শিক্ষা লাভ করেন। পিতা চেয়েছিলেন ছেলে পারিবারিক পেশা গ্রহণ করে সংসারের হাল ধরুক, কিন্তু রামপ্রসাদের মন পড়ে থাকত অন্য জগতে, কবিতা, সঙ্গীত আর মা কালীর ভক্তিতে। অল্প বয়সেই পিতার মৃত্যু হলে সংসারে নেমে আসে চরম আর্থিক সংকট। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে রামপ্রসাদ কলকাতায় চলে আসেন। জমিদার দুর্গাচরণ মিত্রের বাড়িতে মুহুরির চাকরি পান, কিন্তু অফিসের খাতায় হিসাবের অঙ্ক লিখতে বসে তিনি লিখে ফেলেন মায়ের গান। একদিন জমিদার নিজেই সেই হিসাবের খাতা খুলে দেখলেন, সেখানে লেখা, আমায় দাও মা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। গানটি পড়ে দুর্গাচরণ মিত্র গভীরভাবে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তিনি বুঝেছিলেন এ মানুষ কেরানি হওয়ার জন্য জন্মায়নি। তিনি রামপ্রসাদকে চাকরি থেকে অব্যাহতি নিয়ে মাসিক ভাতা প্রদান করেন এবং যাতে তিনি নির্বিঘ্নে সাধনা ও গান রচনা করতে পারেন সেই দিকটা ব্যবস্থা করে দেন। এই ঘটনাটি তাঁর জীবনের অন্যতম বিখ্যাত এক অধ্যায়। এরপর শুরু হয় রামপ্রসাদের প্রকৃত জীবন। তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেন মা কালীর উপাসনায়। লোকমুখে প্রচলিত একটি বিখ্যাত ঘটনা আজও বাংলার মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। একদিন তিনি নিজের মেয়েকে নিয়ে বাড়ির বেড়া বাঁধছিলেন। মাঝপথে মেয়ে কাজ ফেলে বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু রামপ্রসাদ গান গাইতে গাইতে কাজ শেষ করে ফেলেন। পরে মেয়ে ফিরে এসে জানায় সে তো কোনো সাহায্যই করেনি। তখন বিশ্বাস করা হয় মা কালী কন্যারূপ ধরে নিজেই এসে সাধককে সাহায্য করেছিলেন। এই ঘটনার পর রামপ্রসাদ আবেগে গেয়ে ওঠেন, নয়ন থাকতে দেখলে না মন, কেমন তোমার কপাল পোড়া। ঐতিহাসিকভাবে এই ঘটনাগুলি প্রমাণিত নয়, তবে বাংলার লোকসংস্কৃতি ও ভক্তি ঐতিহ্যে এগুলি অত্যন্ত জনপ্রিয় কাহিনী হিসেবে আজও বেঁচে আছে। আরও একটি বিখ্যাত কাহিনী প্রচলিত আছে। রামপ্রসাদ একদিন কাশী যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। পথে ত্রিবেণীর কাছে বিশ্রাম নিতে গিয়ে তিনি স্বপ্নে দেখলেন মা কালী তাকে বলছেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, আমি তো তোমার হৃদয়েই আছি রামপ্রসাদ। ঘুম ভেঙে তিনি আনন্দে গেয়ে উঠলেন, আর কাজ কি আমার কাশী, মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী। এই গান আজও বাংলার অন্যতম শ্রেষ্ঠ শ্যামা সঙ্গীত। রামপ্রসাদ শুধু সাধক ছিলেন না, তিনি বাংলার গীতি কবিতার ইতিহাসে এক যুগান্তকারী কবি। তাঁর গানেই জন্ম নেয় রামপ্রসাদী সঙ্গীত, যা পরবর্তীকালে শ্যামা সঙ্গীতের প্রধান ধারায় পরিণত হয়। তাঁর রচনায় একদিকে মাতৃভক্তি, অন্যদিকে মানুষের সুখ দুঃখ, অভিমান, প্রেম এবং আত্মসমর্পণের গভীর অনুভূতি ফুটে উঠেছে। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন, অসংখ্য শাক্তপদ ও শ্যামাসঙ্গীত এবং বিদ্যাসুন্দর।
নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁকে 100 বিঘা নিষ্কর জমি দান করেন এবং কবিরঞ্জন উপাধিতেও ভূষিত করেন। রামপ্রসাদের মৃত্যুসাল নিয়েও কিছুটা মতভেদ রয়েছে। বেশিরভাগ গবেষক তবে মনে করেন যে তিনি 1781 সালের কাছাকাছি সময়ে পরলোক গমন করেন, কিন্তু তাঁর মৃত্যু হয়নি, কারণ তাঁর গান আজও বেঁচে আছে। আজও দুর্গাপূজা, কালী পূজা কিংবা শ্যামা সঙ্গীতের আসরে যখন ভেসে আসে মন কেন মায়ের চরণ ছাড়া অথবা আর কাজ কি আমার কাশি, তখন মনে হয় সাধক রামপ্রসাদ এখনও বাংলার আকাশে ভক্তির সুর ছড়িয়ে চলেছেন। তিনি শুধু একজন কবি নন, তিনি ছিলেন একজন সাধক, এক সুরস্রষ্টা এবং আধ্যাত্মিক বিপ্লবের পথিকৃৎ। বাংলার সাহিত্য ও ভক্তি সঙ্গীতের ইতিহাসে তাঁর নাম চিরকাল অমর হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।